পৃথিবীতে কত কিছুই না ঘটে যায়, যার প্রকৃতপক্ষে কোনো উত্তর থাকে না। এই ধারণা অবলম্বনে আজকের গল্প, যার কোনো উত্তর নেই। নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের জন্য প্রতিভা বসুর লেখা এই অসাধারণ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। অত বড় জমির একেবারে এক সীমান্তে পূব কোণে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছিল। মালির ঘর। মালির ঘর অবশ্য আগে একটা অন্যদিকে ছিল। ঝড়ে সেটার চাল উড়ে গেছে, বৃষ্টিতে মাটির দেওয়ালও ধসে গেছে। দেবযানী অনেক দিন বাদে এলেন এখানে। এসে দেখলেন ঘর ভেঙে যাওয়ায় মালি রাত্রিবাস করে না। মালি রাত্রিবাস না করাতে বাড়ির চৌহদ্দি ঘিরে যে লোহার খুঁটিতে কাঁটাতারের বেড়া ছিল, সব খুলে নিয়ে গেছে চোরেরা। লোহার এখন খুব দাম, নেওয়াই স্বাভাবিক। কিন্তু আগে সাঁওতাল পরগনার এই ছোট্ট শহরটিতে যেমন অনেক কিছু পাওয়া যেত না, তেমনি চোরও পাওয়া যেত না। আদিবাসীরা গরিব, কিন্তু চুরি করার কথা মাথায় আনে না। এখন লোকেদের পয়সা হয়েছে আর লোভ বেড়েছে। তবে কি পয়সা না হওয়াই ভালো ছিল? মনে মনে চিন্তা করলেন দেবযানী। অনেক আগে, যখন দেশে স্বাধীনতা আসেনি, যখন লোকের কালো টাকা ছিল না, তখন কিন্তু কেবলমাত্র আদিবাসীই নয়, কোনো লোকই এত লোভী ছিল না, চোর ছিল না। অবশ্য সরকারি শাসনও প্রবল ছিল। এখন সহসা দেবযানী চকিত হয়ে নিজেকে ধিক্কার দিলেন। এখন কি আমার এসব ভাবার সময়? এখন কি আমার অন্যমনস্ক হবার সময়? আমি এই সন্ধ্যার অস্ফুট আলোয় এত কষ্ট করে এখানে এসব ভাবতে এসে বসেছি। এই কথা মনে হওয়া মাত্র তার দুই চোখ জলে ভরে উঠল। ভিতরে ভিতরে বুক ফাটা কান্না গুমড়ে উঠল। কাঁদলেনও, কাঁদতেই লাগলেন। বহু বছর আগে দেবযানীর স্বামী নয়নেন্দু হঠাৎ খেয়ালের বশে কিনে ফেলেছিল এই জমিটা। তাই নিয়ে কত অশান্তি হলো। নয়নেন্দু তখন নতুন বিয়ে করেছে, বউ নিয়ে বেড়াতে এসেছিল এখানে। এক বড়লোক বন্ধুর ঠাকুরদা এই নির্জনে এই বাগান বাড়িটি কিনে তার উপপত্নীকে রেখেছিলেন। দুজনেই কত, কিন্তু বাড়িটি তেমনই আছে। নববিবাহিত নয়নেন্দু যখন কোথায় একটু সস্তায় বেড়াতে যাওয়া যায় স্ত্রীকে নিয়ে এসব কথা আলোচনা করছিলেন, তখনই বন্ধু তাকে এই বাড়িটির চাবি হাতে দিয়ে বলল, অত্যন্ত সুন্দর জায়গা। বাড়ির বারান্দায় দাঁড়ালেই উঁচু নিচু পাহাড়ের সারি, ঝর্ণা আছে। বর্ষাকালে উপচে পড়ে 12 মাসের শুকনো রেখায় বালির নদী। লোকজনের কোলাহল নেই। নববিবাহিতদের পক্ষে আইডিয়াল প্লেস। চলে যাও। ফার্নিশড বাড়ি, কোনো অসুবিধে হবে না। এক কথায় দেবযানীকে নিয়ে চলে এসেছিলেন নয়নেন্দু। 15 দিন থাকবেন বলে থেকে গেলেন 1 মাস। বর্ষা নামল কুলকুল করে, ভরে গেল নদী। তাদের হৃদয়ও ভরে গেল দুকুল ছাপানো ভালোবাসায়, ভালো লাগায়। তখনই নয়নেন্দু খোঁজটোজ করে 300 টাকা দিয়ে 3 বিঘা জমি কিনে ফেলেছিলেন এখানে। তখন ওরকমই দাম ছিল, কিন্তু ওই 300 টাকা দিতে খুব কষ্ট হয়েছিল। টাকা কোথায়? মাত্র 2 বছর আগে 275 টাকা মাইনেতে একটি বেসরকারি কলেজের অধ্যাপনা পেয়েছেন।
বাল্যকালে পিতৃহীন বিধবা মাকে নিয়ে কত কষ্টে কতভাবে যে ভেসে বেরিয়েছেন, লেখাপড়া করেছেন, ফার্স্ট সেকেন্ডও হয়ে বৃত্তি জোগাড় করেছেন, তার কি ব্যাখ্যা আছে কোনো? উপরন্তু চাকরি পেতে না পেতেই বিয়ে। কীরকম বিয়ে? ভালোবাসার বিয়ে। নয়নেন্দুর মা ছেলের এই অবিমৃষ্যকারিতায় একেবারে স্তম্ভিত এবং এই অবিমৃষ্যকারিতার জন্য তিনি দেবযানীকেই দায়ী করলেন। তার সমস্ত কোপ গিয়ে পড়ল দেবযানীর উপরেই। তাই নিয়েই সংসারের চূড়ান্ত অশান্তি। জমি কিনে যা হলো তা তুলনাহীন। নয়নেন্দু বলেছিলেন, কোনো এক সুযোগে যেমন তেমন করে একটা ছোট্ট কুটির তুলে নেব, তারপর সব ছুটিতে আমরা এখানে আসব। যদিও সে আশা পূরণ করতে অনেক দেরি হয়েছিল। প্রথম মেয়েটা বড় তাড়াতাড়ি এসে গেল। 3 বছরের মধ্যে আবার এক জোড়া, একেবারে ডবল প্রমোশন। যমজ বাচ্চা দেখে তারা কিন্তু বেশ মজা অনুভব করেছিলেন। কিন্তু মা ক্ষেপে গেলেন, বললেন, বিয়ের আগে ভালোবাসা করা মেয়ে ঘরে আনলে ঘরের এই দশাই হয়। এখন ভোগ 3টা মেয়ের বাপ হয়ে গরিবের কথা তো বাসি হলে লাগে। আরে বাবা, জোড়া বাচ্চা কি আর কোনো দিন কোনো মায়ের পেটে হয় না? অলক্ষ্মী ছাড়া কি আর কারো পেটে এমন দুটো মেয়ে একত্র আসে? 2টো ছেলে না বিয়েতে পারিস, একটা ছেলে তো আনতে পারতি। তা আনবি কেন? তাহলে তো ভরা ডুবির 16 কলা পূর্ণ হবে না। কবেকার কথা? কোন জন্মের? দেবযানী ঢোক গিলে চোখ মুছলেন। ছেলে তার হয়েছিল। বুলু টুলু যখন 7 বছরে পা দিল আর ইলু 10 বছরের যখন হলো, তখন ওই ভদ্রমহিলা আর পৌত্রমুখ সন্দর্শনের জন্য বেঁচে ছিলেন না। ছেলেটাকে তো ইলুই বড় করল। দিদি তো নয়, মা। জোড়া দিদি দুটো ভাই পেয়ে কি খুশি, কি খুশি। তোতনটাও ভাগ্য করে এসেছিল। সকলেরই নয়নমণি তো বটেই, দেশ স্বাধীন হয়ে যেন ভোজবাজির মতো নয়নেন্দুর অবস্থাটা রাতারাতি বদলে গেল। স্ত্রীর প্রসব খরচ উঠবার উদ্দেশ্যে বাধ্য হয়েই 2টো নোট বই লিখে ফেলেছিল কোনো প্রকাশকের জন্যে। ওই 2টি বইই অঞ্চলা লক্ষ্মীর কৌটো হয়ে ঘরে ঢুকল। তারপর আর সিঁড়ি ভাঙতে দেরি হলো না। ইলু, বুলু, টুলু 3 বোনই লেখাপড়ায় খুব ভালো ছিল। তোতনও খুব ভালো হলো। এদিকে বিয়ে পাশ করেই হঠাৎ তার এক সহপাঠীকে বিয়ে করে ফেলল টুলু। ইলু করল MA পাশ করে চাকরি নিয়ে। বুলু চলে গেল বিদেশে উচ্চতর শিক্ষার জন্য। শিক্ষা সমাপ্ত করতে করতে সেও বিয়ে করে ফেলল তার এক যুবক শিক্ষককে। শিক্ষকটি জাতিতে ডেনিশ। 3 পুরুষের স্থায়ী নিবাস হল্যান্ডে। তোতন হল্যান্ডে গিয়ে তার দিদির কাছ থেকেই অর্থনীতিতে PhD করে এলো। এসেই চাকরি পেল। তার অনেক আগেই দেবযানী আর নয়নেন্দু সুযোগ সুবিধে মতো গিয়ে গিয়ে এক পরিচিত কন্ট্রাক্টরকে দিয়ে ছোটোখাটো একটি বাংলো তৈরি করে ফেলেছিলেন তাদের সেই স্বপ্নের সাঁওতাল শহরে। তখন যদিও সেই শহর আর সেই শহর ছিল না। অনেক বিত্তবানের চোখ পড়ে গেছে জায়গাটির ওপর। অনেক বাড়িঘর হয়েছে। জমির দাম বেড়েছে 100 গুণ। 3 বিঘা জমির 1 বিঘা তারা বিক্রি করে দিলেন। 100 টাকা বিঘায় কিনেছিলেন, 100 টাকা কাঠায় বিক্রি হলো। সেই টাকাতেই কি সুন্দর একটা বাড়ি তৈরি হলো। কাঁটাতারের বেড়া ঢেকে
টগরের বেড়াটাই চোখে পড়ত, সুন্দর সবুজ ঘেরাও। মালি যখন ছেঁটে কেটে সমান করে দিত, চোখ জুড়িয়ে যেত সেই সবুজে। তখন তারা খুব ঘন ঘন আসতেন। ছেলেমেয়েরা সব বড় হয়ে যার যার লক্ষ্যে পৌঁছতে ব্যস্ত। বাড়ি খালি। শেষ পর্যন্ত তোতনটাও যখন হল্যান্ডে চলে গেল, কি বিশ্রী যে লাগছিল। সেই সময়টাতেই একটা ছুটিও বাদ যায়নি যখন তারা ইমলিতলি স্টেশনে এসে না নেমেছেন। তারপর সাইকেল রিকশা করে সোজা এই বাংলো। খুব সুন্দর বাগান ছিল তখন। গেটটা আলো হয়ে থাকতো লাল সাদা ম্যাজেন্টা বোগেনভেলিয়া ফুলে। লম্বা কাঁকড়ের রাস্তার দুপাশে কোনাচে কোনাচে ইটের সারির ধারে ধারে ঘন গ্লেডোলিয়ার বাহার। কি সুন্দর ছাঁটা ঘাসের লন। এখন কিচ্ছু নেই। আর্থ্রাইটিসে ধরল তাকে। পায়ে কি ব্যথা, চলতেই পারেন না। তার মধ্যেই একদিন নয়নেন্দু ঘুমিয়ে গেলেন। আর ভাঙল না সে ঘুম। তোতন চলে এসেছে তখন, সবে বিয়ে করেছে। মেয়েরা ছুটে এলো যে যেখানে ছিল। শোকার্ত মাকে ঘিরে রইল। তারপর আবার তার নিজস্ব নিয়মে চলতে লাগলো সংসার। শুধু দেবযানীর হৃদয়েই আর কোনো আশা বাসনা রইল না। সেই শোক সামলে উঠতে না উঠতেই ঘর আবার নতুন করে ফাঁকা হয়ে গেল। তোতনকে ছেড়ে তার বউ চলে গেল তোতনের প্রাণাধিক বন্ধুর প্রেমে অন্ধ হয়ে। সঙ্গে নিয়ে গেল তোতনের 4 বছরের ছেলে অগ্নিকে। দেবযানীর বুকের ভিতর থেকে শিরা উপশিরা ছিঁড়ে গেল অগ্নির বিচ্ছেদে। সারল্যের প্রতিমূর্তি হতভাগ্য পরাজিত তোতন, যে তোতনের বিদ্যা বুদ্ধি ডিগ্রি ফুর্তি আনন্দ চেহারা উপার্জন সবই ছিল নদীর স্রোতের মতো বেগমান। হেরে যাবার লজ্জায় নিজের উপর নিষ্ঠুর অত্যাচারে সে দুর্মর হয়ে উঠল। তারপর আবার একদিন কাল স্রোতে সেই ভীষণ বেদনার উপরও প্রলেপ পড়ল। লজ্জাও কমে এলো অভ্যাসে। সংসার ছোট হয়ে মা আর ছেলের বিন্দুতে পৌঁছল। মেয়েরা আসে যায়, ব্যস্ত থাকে নিজেদের স্বামী পুত্র নিয়ে। কিন্তু তোতন তার মায়ের ধ্রুবতারা, তার মায়ের প্রাত্যহিক সঙ্গী সাথী বন্ধু সব। এই তোতনকে একা রেখে আসতে চান না বলেই আসা হয় না। তোতন এখানে আসতে বেশি ভালোবাসে না। ঘর থেকে বেরুতেই তার মহা আপত্তি। নিজের টেবিল চেয়ারে একখানা বই মুখে নিয়ে বসে থাকার চেয়ে বেশি উপভোগ্য বস্তু আর কিছু নেই তার। ছুটি ছাটায় যদি কোথাও যেতেই হয়, চলো দার্জিলিং যাই, চলো পুরী যাই, অর্থাৎ হয় সমুদ্র নয় পর্বত। এছাড়া আর কোথাও নড়ানো যাবে না তাকে। আসল কথা তা নয়, এই শহরে তার ছেলে আছে। সপ্তাহে একদিন সে তার বাবা আর ঠাকুমার কাছে আসে। সেই সান্নিধ্যের আশাতেই সে বসে থাকে। কোথায় খড়খড় করে উঠল। দেবযানী আবেগ ভরে একাগ্র হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। ঘন অন্ধকার বনে চোখ চলল না। আন্দাজে পা দুটো মেলে দিলেন আশায় আশায়। কাল ঘরামিরা বলে গেছে। মাটির ঘরটার পিছন দিকে অল্প একটু দূরেই সেনেদের পোড়ো বাড়ির জঙ্গলটাকে সবাই বলে কেউটের জঙ্গল।
সেই জঙ্গল নাকি কেউটে সাপে ভর্তি। ভয়ে ওর ধার কাছেও কেউ যায় না। কত লোককে যে কেটেছে তার কোনো ঠিক নেই। শুনতে শুনতে দেবযানী বড় বড় চোখে তাকিয়ে থেকে বলেছেন, সত্যি? তারা বলেছে, সবাই জানে। বুঝলেন, দিদি গল্পটা তার দেবযানীর বড় মেয়ে ইলুর কাছেই করছিল। ইলুই মাকে নিয়ে এখানে এসেছে বাড়ির আবহাওয়ায় থেকে একটু দূরে রাখবার জন্য, একটু সুস্থ করে তোলবার জন্য। নতুন করে মালির ঘর তৈরি, বাগানের সার কেনা, সাটন থেকে ফুলের বীজ নিয়ে আসা, সবই তার মাকে অন্যমনস্ক রাখবার চেষ্টা। মা এসব ভালোবাসে। ঘরামিরা কথা শেষ করল। দুখুকে জিজ্ঞেস করে দেখবেন সে কি বলে। সারা ইমলতলিতে দুখুর মতো বেপরোয়া ছেলে আর আছে নাকি? বলুন তো, ওকে দিনের বেলায়ও ওই জঙ্গলের ধার দিয়ে হাঁটে কি না? এই তো কয়েকদিন আগেও বিহার থেকে কয়েকটা ওস্তাদ সাপুরে শিকড় হাতে নিয়ে থলি কাঁধে ঘুরছিল। সাপের গন্ধে গন্ধে চলে এসেছে ধরবে বলে। একটা জাতি সাপ যদি ধরতে পারে কত লাভ ভেবে দেখুন। তারাও বলেছে এই রকম ভয়ঙ্কর সাপের বাগান কোথাও দেখেনি, অথচ সাপ নিয়েই তো তাদের কারবার। তাই বলছিলাম কি দিদি, ভালো করে অ্যাসিড ছড়িয়ে ওদিকে একটা দেওয়াল তুলে দিলে ভালো হয়, নিরাপদ হয়। দুখু মানে যাকে দেবযানী 8 বছরের বালক দেখেছেন, সে বালক তাকে তখনই কচি গলায় মা ডাকত। তিনি এলে বাড়ি যেতে চাইতো না, পায়ে পায়ে ঘুরত। তার রিক্সাওয়ালা বাবা বলতো, ও যে কি চোখে আপনাকে দেখেছে মা, আপনি যখন চলে যান 3 দিন ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে জ্বর বানিয়ে ফেলে। নিজের মা তো নেই, 3 মাস বয়সেই সে মারা গেছে। ওই যে আপনি আদর করে লজেন চুস কিনে দেন, জামা কিনে দেন, এলেই ডেকে পাঠান ওকে, রিক্সাতে পাশে বসিয়ে বাজারে নিয়ে যান, সেজন্যই এমন ন্যাওটা হয়ে গেছে। এখন অবশ্য দুখু আর 8 বছরের বালক নেই। কুচকুচে কালো রঙের 6 ফুট লম্বা 22 বছরের এক সুঠাম সুন্দর সাঁওতাল যুবক। কিন্তু মা বাতিক তার এক বিন্দু কমেনি। বাবা মারা গিয়ে সে আরও একা। বাবার পুরনো রিক্সাটা চালিয়েই পাকা রিক্সা চালক হয়েছে। বছরখানেক আগে একবার এসে দেবযানী ওকে একটা নতুন রিক্সা কিনে দিয়ে গেছেন। সেই রিক্সা নিয়ে সে সারা দিনই পড়ে আছে এখানে। দিদিকে নিয়ে মানে ইলুকে নিয়ে এখন সে সমবায়িকাতে গেছে চাল ডাল কিনে আনতে। গেছেই দেরি করে, যেতে যেতেই সন্ধে নেমে এলো। ফিরতে নিশ্চয়ই একটু দেরি হবে। তখন থেকেই দেবযানীর মনে হয়েছে এই সুযোগ হারালে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। তাই তিনি অসুস্থ দেহে মনে সর্বক্ষণ মাথা গুজে শুয়ে থাকা শয্যা ছেড়ে ধীরে ধীরে চলে এসেছেন এই ভয়াবহ জঙ্গলের অন্ধকারে। ইলু কখনোই তার মাকে একলা থাকতে দেয় না। আজ তাকে দায়ে পড়েই বেরুতে হয়েছে। হঠাৎ তার খেয়াল হয়েছে, এক বিন্দু চাল নেই ঘরে, তরিতরকারি তেল কিছুই নেই। এটা ঈশ্বরের পরম করুণা। আজ 3 মাস ধরে তিনি তার কাছে অবিরাম যে প্রার্থনা করেছেন, ঈশ্বর আজ তার সেই প্রার্থনা পূরণ করবেন বলেই এই সুযোগ দিলেন। তিনি অন্তর্যামী, আর কেউ না জানুক তিনি ঠিক জানেন। তোতনকে ছেড়ে আসতে তার মার কত কষ্ট হয়। তোতনের কাছে যাবার জন্য তার প্রাণ যে কেমন করে
তার মতো আর কে জানে সেই কথা। শরীর বড় দুর্বল হয়ে গেছে। লুকিয়ে পালিয়ে ছাদের সিঁড়ি ভেঙে উঠে গিয়ে যে ছাদ থেকে লাফিয়ে পড়বেন এমন শক্তি তার নেই। ডাক্তারখানায় গিয়ে যে এক মুঠো ঘুমের বড়ি কিনে এসে খাবেন সে সুযোগও সুদূর পরাহত। সর্পদংশনের আশায় একাগ্র হয়ে গুনগুন করে তিনি কাঁদতে লাগলেন। ওরে আমার তোতন, আমার প্রাণ, আমাকে ছেড়ে কোথায় গেলি তুই? কেমন করে গেলি? এই তো তুই সেদিনও হাঁটছিলি, চলছিলি, হেঁটে হেঁটে কবিতা বলছিলি। হঠাৎ পিছন থেকে যেন তাকে একটা হ্যাঁচকা টানে সরিয়ে নিল। তীব্র টর্চের আলোয় তিনি তার আশঙ্কিত মৃত্যুকে ফণা তুলে ছোবল মারতে দেখলেন। কিন্তু মাত্র একটি চুলের ব্যবধানে যে মৃত্যু তার জীবনের অধিক তাকে তিনি পেলেন না। দিনের বেলায়ও যে ভয়ে দুখু এই পোড়ো জঙ্গলের পাশ দিয়ে হাঁটে না, সেই দুখু অন্ধকারে ঢুকে তার পাতানো মাকে ছোট বাচ্চা মেয়ের মতো পাঁজা কোলে করে তুলে নিয়ে দৌড়ে চলে এলো নিজেদের চৌহদ্দিতে। কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি তো মায়ের পেটের ছেলে নয়, তাই মা আমাকে ছেড়ে দাদার কাছে চলে যাবার জন্য সাপের জঙ্গলে ঢুকে বসেছিলেন। দিদিও টর্চের আলোয় পথ দেখাতে দেখাতে ফুঁপিয়ে উঠে অভিমান আহত গলায় বলল, মায়ের পেটে তো শুধু একজনই জন্মেছিল, আমরা 3 বোনও তো কেউ নই, তাই মায়ের আমাদের ত্যাগ করতেও কোনো কষ্ট নেই। এই কথা শুনে দেবযানী ক্ষত বিক্ষত হৃদয়ে চমকে উঠে অসহায় চোখে আকাশে তাকিয়ে ভাবলেন, এরা কি বলছে? এদের ফেলে আমি কোথায় যাচ্ছিলাম? বিচ্ছেদের কোন পাল্লাটা তবে বেশি ভারী, জীবন না মৃত্যু? যার কোনো উত্তর নেই গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য। ধন্যবাদ।